আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর সুসহমতে আমরাও ভালো আছি। তো মায়ের কান্না সহ্য করতে না পেরে মাকে নিয়ে চলে আসলাম গ্রামে। আর এই সেই পদ্মা সেতু, মানে কি বলবো, এই পদ্মা নদীর ভাঙনে আজ সব শেষ হয়ে যাচ্ছে। শুধু আমার একা না, হাজার হাজার গ্রামবাসী, হাজার হাজার ভাই ও মা বোনদের সবার ঘর বাড়ি ও সব কিছুই তছনছ করে দিচ্ছে। তো মাকে কান্না সহ্য করতে না পেরে আজ মাকে নিয়ে সাথে সাথে গ্রামে চলে আসলাম। তো মাকে দেখানোর জন্য, যে দেখো পরিস্থিতি কি, মা তো অকুল হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়তেছে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। ঢাকা থেকে আইসা মাকে বাড়িতে রাখলাম, বাড়িতে রেখে ভাবিদের বাড়িতে রেখেছি। তো আমি চলে আসলাম একটু দেখার জন্য। আসা এখানে দেখি অনেক মিডিয়া আছে, তো ওনাদের সাথে সাথে আমি একটু ভিডিও করলাম আর ওডি আপনাদের মাঝে শেয়ার করব। আর মাথা মতো কোনো ঠিক নাই, কি করবে, কি হলো? এখনো আমরা আশায় আছি যে আমাদের ভিটা বাড়ি আল্লাহ যেন রাহে, নদীর স্রোত বাড়িয়ে গেছে। যদি কাজটা চলতো তাহলে আমরা এই ভিটায় আমরা যদি থাকতে পারি, এই আবেদন আমরা সরকারের কাছে করতেছি। আর নদীর স্রোত বেড়ে গেছে, কাজটা যেন অতি দ্রুত হয়। দ্রুত হইলে আমরা একটু যেন থাকার একটু ব্যবস্থা করি। আমরা এখন এই কত সময় স্তূপ আছে ঘর, তাহলে আমরা এখন কোথায় থাকবো? এনে গেলে আমার থাকার তো জায়গা নাই। আমার মাথায় কোনো স্মৃতিশক্তি, মানে মাথার ব্রেনটা কোনো কাজ করতেছে না। আমরা চাই জানি একটু থাকতে পারি, আমাকে যে ক্ষতি আমরা যদি থাকতে পারি, এটাই আমরা একটু চাই আপনার কাছে। দর্শক, আমার নাম রাজা মিয়া মাতবর। ভাঙন তো হয়েছে পরশুদিন, জি। মানে কখন বুঝতে পারলেন যে ভাঙন শুরু হয়ে গেছে? ভাঙন শুরু হয়েছে 4টা, 7:30-4টার দিকে। তাহলে আপনাদের এই বাড়িটা কতটুকু? আমাদের এই বাড়িটা 2 বিঘা জমি নিয়ে আমাদের বাড়িটা। সবচেয়ে সুন্দর বাড়ি ছিল আপনাদের? জি, আমাদের চতুর্পাশে ওয়াল করা, ভিতরে গোসলখানা টাইলস করা, বাথরুম টাইলস করা, পুরা বাড়িটাই আমাদের অন্যরকম পরিবেশে ছিল। এই এখানে সব তছনছ করে ফেলেছে ভাইঙ্গা চইরা। আর এই যে এই মুরব্বী শার্ট পরা, ওনার জায়গাও ভাইঙ্গা ফেলাইছে। তো উনি কি বলে শুনি। সরাইছি ভাঙ্গিয়া ছিঁড়া, কিছু সরাইছি ভাঙ্গিয়া ছিঁড়া, গাছ গুছ করে ভাঙ্গিয়া ছিঁড়ে গেছে, সব কাম খুঁটি কিচ্ছু নাই, সবকিছু ভাঙ্গিয়া ছিঁড়ে, চাল চুল সব ভাঙ্গিয়া গেছে। এটা কি পাটাতন করা ঘর ছিল? পাড়াতন ছিল। মোটামুটি কিছুটা সরাতে পারছেন, কিন্তু বিপদের মধ্যে তো আসলে সরানো অনেক কষ্ট। হ্যাঁ, কারণ লোকজন পাওয়া যায় না। পাওয়া যায় না। তারপরে দেখছি, আমি আসছিলাম যখন এগুলো সরান তখন ছিলাম আমি, তো দেখলাম যে না, অনেকেই সহযোগিতা করতেছে। কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে যে যেদিকে পারছে আপনাদেরকে সহযোগিতা করছে, নাহলে তো আরো বিপদে পড়ে যেত, আরো বিপদে পড়তাম। ওই পাশে যে বিল্ডিং দেখলাম, সেই বিল্ডিংটা তো আপনাদের ছিল। জি। কি অবস্থা, কখন বুঝলেন যে ভাঙন শুরু হয়ে গেছে? 3:30টার দিকে বাসায় ঘুমিয়েছিলাম। আমার মেয়ে দৌড় ফেরা বলতেছে, আম্মু বের হয়ে আসো, নদী ভাঙতাছে। কেমন যেন একটা ঘোল দিল। তাই ঘোল দেওয়া রেখে বাসায় গেলাম। আমার ছেলে মেয়ে বলতেছে, আম্মু তাড়াতাড়ি বের হয়ে আসো, নদী আমাদের বিল্ডিং নিয়ে যেতেছে নদীতে, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। আমার ছেলে মেয়ে আমার ধৈর্য নিয়ে আইসা পড়লাম। বের হইয়া চোখের পলকের ভিতরে দেখি আমাদের বিল্ডিং নদীতে লইয়া গেল। তো যে ঘরটা এখানে ভাঙছেন, এখান থেকে সরাই নিছেন, এটা কি একদম যখন ভাঙন শুরু হয় তখনই কি বুঝতে পারছিলেন যে সরানো উচিত? সরানো উচিত, আমরা সরাই সারতে পারি না, সরানো উচিত না। আমরা জানতামই না এইভাবে নদীতে ভাঙিয়ে নিয়ে যাবে আমাদের বাড়িঘর। দিনের বেলা ভাঙচুর শুরু করছে, তখন আমরা 4টা, 4:30টার দিকে আমি আমার মিস্ত্রি সহ, অন্য কাজের মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রি সহ আমার বাসায় খাইতে বসছি। ওই সময় সংবাদ আসছে যে নদীতে ভাঙচুর করার শুরু করছে। তখন নদীর পাড়ে গিয়ে দেখি খুবই জটিলতা, ভাঙা শুরু করছে। বাড়িতে আসার সাথে সাথে আমার বাড়ির সাথে নদী আইসা গেছে। আমি হাই হুতাশের মধ্যে ছিলাম। এলাকাবাসী অনেক হাজার হাজার লোক এসে আমাদেরকে সহযোগিতা করছে, এবং আমাদের যে মিস্ত্রিরা ছিল তারাও প্রচুর পরিমাণ কাজ করেছে। তাহলে আপনার ঘর কি একটাই ভাঙছে না? আমার দেড়তলা ঘর এখানে একটাই ভাঙছে। আপনার এই বাড়িটা কতটুকু ছিল? এই বাড়িটা হইলো এই যে এরিয়া, ওই যে ওই এরিয়া। তো এখানে আপনারা আরো ভাই ব্রাদার ছিলেন? হ্যাঁ, এটা বাসার মাতবর ছিল, বাইর বেটা বাসার মাতবর। তাহলে আপনার টুকুই বেশি ভাঙছে? আমারটাই বেশি ভাঙছে। আমরা 4টা ঘর সরাই নিয়েছি, 4টা ঘর সরাই নিয়েছি, একটা ঘর ভিটায় আছে। কিছু কি বের করতে পারছিলেন? না, কোনো কিছু বের করতে পারি না। এখন কি অবস্থায়, কোথায় আছেন? এখন এমনি হাঁটাচলা, কোনো আশ্রয় এখনো পাই নাই, মানে কোথায় যাবেন তাও ঠিক নাই। তাও ঠিক নেই। ভাই, আপনার বাড়িতে একদম ঘাটের পাশে, এই পাশে কি আপনাদের দোকানপাট ছিল? জি, আমাদের বাড়ির উত্তর পাশে আমাদের দোকানপাট ছিল, আমাদের ব্যবসায়িক লোকজন ছিল, তাদের ব্যবসার প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে, ব্যবসার মালামাল সহ নদীর গর্ভে চলে গেছে। এখনো বর্তমান ভাসতেছে, এই যে নদীতে ঘর ভাসতেছে, অনেক তলায় গেছে গা, অনেক 2-1টা আছে ভাসমান অবস্থায়, এগুলানো মানুষ তুলতে পারতেছে না, খুবই সমস্যার মধ্যে আছে। ক্ষয়ক্ষতি ঘরের কিছু নাই আর কি, এখন কিছু নাই। এখন থাকবেন কোথায়? ওখানে থাকবো, ওখানে যে জায়গায় নিয়ে রাখছি ওই জায়গায়
কোন রকম ঠিক করে থাকতে হইব। জায়গা আছে আপনাদের? জায়গা আছে দূরে। আমাদের কোন হানে আশ্রয় নমু এটা এখনো আমাকে সিদ্ধান্ত হয় নাই, 2-1 মাসের সিদ্ধান্ত হবে না। আর মাথা মতো কোনো ঠিক নাই, কি করবে কি হলো হঠাৎ করে ভেঙে গেছে, যে কারণে নেই কই আছেন বলতে পারেন না। না আপনার চাচা শ্বশুর বলছিলেন আপনার হাজবেন্ড সে পাগল হয়ে গেছে, কোথায় গেছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। হয় এরকম আমার মা মাথায় কোনো স্মৃতিশক্তি মানে মাথার ব্রেনটা কোনো কাজ করতেছে না। কিছু কিছু মাল সামানও এদিক সেদিক হয়ে গেছে, কাকে কোথায় নিয়ে গেছে আজও পর্যন্ত তার খোঁজ পাইনি। যা কিছু আছে যতটুকু আছে এতটুকু যদি নিয়ে যায়, তারা কোথায় যাবে কোথায় থাকবে তারও কোনো স্থান ঠিক নাই। আপনি তো আসলে ভাঙন দেখতে আসছেন, তো কেমন দেখলেন? দেখলাম অনেক মানুষের ঘর বাড়ি ক্ষতি হয়ে গেছে, ডেবে গেছে, ঘর সহকারে নদীতে নিয়ে গেছে। আর ভাইয়া ওই যেদিনকে ভাঙে সেদিন সন্ধ্যার পরে আসছিলাম, তখন দেখলাম আপনার এই ঘর খুলছে, সবাই দেখলাম যে খুব দৌড়দৌড়ির মধ্যে সবাই মনে হয় সবাইকে সহযোগিতা করছে অনেক। জি, হাজার হাজার লোক আমাদেরকে সহযোগিতা করতে, নাইলে আমি বাসা বাড়ি সরানোর মতো ব্যবস্থা আমার ছিল না ওই সময়। আপনাদের কি অতটুকু জায়গায় শেষ সম্বল ছিল? হ্যাঁ এতটুকুই আমাকে শেষ সম্ভব। এখন কোথায় যাব, কই যাইয়া আশ্রয় নিব ওরকম আমাকে এখনো সিদ্ধান্ত হয় নাই বা নাই। সরকারি সহযোগিতা পাইছেন না? আর সরকারে দিয়েছে, কালকে 6,000 টাকা দিয়েছে। আচ্ছা, খাবার দাবার দেয় নাই? এমনি খাবার দিছে, কালকে শুকনা খাবার দিছে, পরশু দিনকে আবার ওই যে চাল চুলে দিছিল 10 কেজি। সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব করে যাচ্ছেন। আন্তরিক পাইনি তো আমরা সহযোগিতা করছি। সরকারের পক্ষ থেকে আপাতত কি ব্যবস্থা নিছে, মানে আর্থিক ভাবে এবং নদী শাসনের জন্য? আমাদের মাননীয় ইউনো পর্যায়ে আমাদেরকে 6,000 টাকার একটা চেক দিয়ে গেছে, তারা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে, আর বলছে যে 2 ভান করে টিন দিবে, হবে কিনা তা জানি না, তবে চেক পাইছি হাতে 6,000 টাকার। আর যারা ক্ষমতায় আছেন যেই সরকার, সেই সরকার দিবেন কিনা তাও জানি না। আচ্ছা, এটা তো খুব বেশি পর্যাপ্ত না। আপনার বাড়িতে যে 3টা ঘর আমি দেখছি, এই 3টা ঘরের দামই তো আছে প্রচুর টাকা। 3টা ঘরের দাম প্রায় 60 লক্ষ টাকার মতো, সেখানে 6,000 টাকা আপনার টাকাই না আপনার, ঠিক না ভাই? জি জি জি। মানুষে বলে আগুন লাগলে সব পুড়ে যায়, কিন্তু আমি যেটা বুঝি আগুন লাগলে সব পুড়ে গেলেও কিছু থাকে, জায়গা জমিন সম্পদ থাকে, ঘর গেলে ফিরে ঘর উড়ানো যায়, ভাঙলে তো সবকিছু সরবরাহ হয়ে যায়, জায়গা জমিন সহকারে নিয়ে যায় নদীতে। এই যে এতগুলো মানুষ একটা মানবেতর জীবন যাপনের মধ্য দিয়ে যাবে, কেউ জায়গা থাকলে যাইব, নাইলে কেউ বাড়ি ঘর নিয়ে অন্য একজনের খেতে উড়িয়া জমিন খাজনা হিসাবে থাকবো, নাইলে কেউ রোডে যাইব গা, এই পরিস্থিতি তৈরি। যারা গরিব কাঙ্গাল তারা ওই এক ভিতরে চলে যাবে, একজনের জায়গা ভাড়া থাইকা ঘর উড়াইব, ই তো করবো। মানুষ কি আর অসহায়, যার যেভাবে আল্লাহ পাক দিন নেয় সেভাবেই চলতে হবে। হ্যাঁ সেইভাবেই চলতে হবে, অর্থাৎ যার ভাঙছে সেই বুঝে এর বেদনা। এর বেদনা। হ্যাঁ, এখন এই সরকার যদি তাৎক্ষণিকভাবে আমাদের এখানে জরুরি ভিত্তিতে যদি যা আছে এটারে একটু নদী শাসনের ব্যবস্থা করে অন্তত বর্ষাটা ঠেকানোর জন্য, তাহলে এলাকাবাসীর হাজার হাজার ঘর বাড়ি, এই বাসস্থান নিয়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তো এতক্ষণ মোটামুটি যে ভিডিওগুলো দেখাইলাম আপনাদের মাঝে, আসলে হলো অনেক মিডিয়ার লোক অনেকে অনেক কথা প্রশ্ন করতেছে, তো চিন্তা করলাম আমি ওখানে আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে ক্যামেরাটা ধরছি। তো তাদের ভিডিও আমাদের ভিডিও দেখতেই অন্যরকম, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ওনারা প্রশ্ন করছে, ওনাদের প্রশ্ন অনুযায়ী আমি হলো এই ক্যামেরা ধরলাম, আর আমি নিজে কোনো কথা বললাম না, এই একটাই কারণ। তো এখন মোটামুটি যেভাবে দেখাইছি আজকের, মনে হয় আপনারা ভিডিওটা দেখে অনেক শান্তি পেয়েছেন কিংবা অনেক ভালো লাগছে আপনাদের মাঝে। আর নদী এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, মানে নদী এই 2 দিন কেন এত গরম হয়েছিল সেটা একমাত্র উপর আল্লাহ পাক জানে, তাছাড়া আর কোনো ব্যক্তি জানে না। তো এখন পর্যন্ত নদীতে কোনো স্রোত কিংবা ঢেউ ওরকম কোনো কিছুই নাই। তো আল্লাহ জানে সব সময় এই পদ্মা নদী, রাক্ষসের নদীটাকে জানি সবসময় এরকমটাই রাখে। তো সবাই দোয়া করবেন, আসলে নদী ভাঙনে যে পড়ছে একমাত্র সেই বুঝে ওনাদের কষ্ট কত করে, আর কিচ্ছু রাখে না। নদীতে ভাঙলে, আগুনে পুড়লে মানুষের কোনো একুল থাকে না, ওকুল কোনো কুলেই থাকে না। তো এখন হলো ভিডিও শেষ করে আমি আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো সবাই সাথেই থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর এই যে বস্তায় বালু ভরে ভরে যে বস্তাগুলো দেখতেছেন বল গেটের উপরে, এই বস্তায় বালু ভরে ভরে হলো এখানে ডাম্পিং করছে, মানে ফালাইছে।
তো এখানে দেখছেন কত পরিমাণে, এই জায়গা অনেক দূরে ছিল, আসছে মোটামুটি 2 কিলোমিটার পর্যন্ত ভাঙ্গা ফেলাইছে। আলা কি পরিমাণে ভাঙছে, তো মানুষের কি সাহস, কত কিনাদা চলে যাচ্ছে। আর আমি তো আসলে জীবনে অত কিনাদা যেতাম না, কারণ আমি সাঁতার জানি না। আর এগুলো আর কি বলবো, না বললেই হয়। তো এরকম পরিস্থিতি নিজের চোখে দেখতে হইব, সেটা কখনো বাঁচবি না। এই প্রথম নদী ভাঙা দেখতে হলো আমাদের, আর এত দুশ্চিন্তায় পড়তে হলো আমাদেরকেও। তো নদী ভাঙনের কারণে এই দুশ্চিন্তায় পড়তে হয়েছে। আর এখনো পর্যন্ত অনেক মানুষ যাচ্ছে দেখার জন্য। আর চিন্তা করলাম যে আমিও কি তাদের পিছে পিছে আবার একটু যাবো নাকি। আসলে মন শুধু বাড়িতে টানে না, মন ওখানেই টানে। মানুষের কষ্ট নিজেরও শেয়ার করে নিতে মনে হচ্ছে। আসলে কষ্ট যার যার একমাত্র উনিই বুঝেছেন কষ্ট কতটা যেন কষ্ট। আর এই কষ্টগুলো কিভাবে যেন মানুষ চাপা রাখে বুকের ভিতর, সেটা আমার মা পারবে না। কারণ আপনারা জানেন মা স্ট্রোকের রোগী, আর মোটামুটি 2বার স্ট্রোক করছে। আর এখন যদি কোনো কিছু হয়ে যায়, আমাদের এই যে ভিটাটা কিনছি ওটার যদি কোনো কিছু হয়ে যায়, তো অবশ্যই মা কলম মানে কি বলবো, মানে বলার মতন ভাষা নেই। যেন মা যেন কি আমাদের থেকে বেশি অসুস্থ, কিন্তু এমনকি মা বাইচা থাকবে নাকি সেটা নিয়েও টেনশনে আসছে। তো কালকে রাত্রে তো দেখছেন কত পরিমাণে কান্না করছে, ওই কান্না সহ্য করতে না পারে দেখেন এই যে বিকালবেলা কত পরিমাণে পানি বৃষ্টির ভিতরে, মনে হইতেছে রাইতে 10টা বাজে গেছে, এরকম পরিস্থিতি। তো যাই হোক, সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসলেও শারমিনের আসার কথা ছিল, তো শারমিনকে নিয়ে আসতে পারি নাই। সামনে আমি আর মায়ের সাথে চলে আসছি, আর এই যে ভাইয়াও আসছে। তো ভাইয়াকে দেখে মানে নিজের কাছে একটু ভাল লাগতেছে, যেন ভাইয়া আইছে। আর ভাইয়ারা বললাম যে আমার জায়গা কতটুকু, তুই টেনশন করিস না, যা করো উপরে আল্লাহ পাক। আচ্ছা যাই হোক না কেন, মোটামুটি অনেক ভালোভাবে আছি, অনেক সুন্দরভাবে আছি। তো সবাই দোয়া করবেন আজ এরকম পর্যায়ে জানি থাকে। আর সবাই মা চাচিরা জানে যা আছে, সবাই দোয়া করতেছে আল্লাহ ওর জায়গাটা জানে কোনো কিছু না হয়, মানে যেটা আমার জায়গা। তো কারণ আমার তো এই কুল ও কুল কোনো কুলেই নাই, কারণ এটা আপনারা সবাই জানেন। আর আপনাদের দোয়ায় ও আশীর্বাদ এমনকি ভালোবাসা নিয়েই আমি এই জায়গাটুকু আসলে কিনছি কত কষ্ট করে, সেটা তো আমি আপনার এর আগের মাঝেও বলছি। আর আপনারা যদি সাপোর্ট আমাকে না দিতেন, আর আমি হয়তো এত কিছু করতে পারতাম না। এটা হলো সব কিছুই মানে আপনাদের সাপোর্ট, এমনকি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সব কিছুর মাঝেও আমরা আইছি। আসার পর হলো এই জায়গাটুকু কিনছি। আর এখন মাকে একটু শান্তি করলাম। তো যাই, সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের কাছে। আর দেখি এখানে অনেকে অনেক কথা বলতেছে, আসলে ওই কথাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করব। সাথে থাকুন আর দেখতে থাকুন। তো